বাট্টা রিলেটেড পড়বো। দেখো অধ্যায় 2 তুমি আনসার করতে যাবা, অধ্যায় 2 এর ট্রাম্প কার্ড হচ্ছে বাট্টা। বাট্টার জাবেদাগুলো তোমাকে একদম পরিষ্কার ভাবে স্বচ্ছ ধারণা থাকতে হবে, না তুমি পারবা না অধ্যায় 2 কারবারি বাট্টা, নগদ বাট্টা, প্রাপ্ত বাট্টা, বাট্টা বাদে, বাট্টা সহ এই ক্যালকুলেশন গুলো তোমাকে ভালো মতো শিখতে হবে। তো দেখো বাট্টা, বাট্টাকে আমরা কি বলি? ডিসকাউন্ট। সো ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই বাট্টা দেয়, তাদের একটা বিজনেস পলিসি। সো বাট্টাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, আর একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট অথবা নগদ বাট্টা বা শুধু বাট্টা বলে। কারবারি বাট্টা আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টাটা মূলত পাওনাদারের সাথে রিলেটেড, যখন আমরা পাওনাদারকে পরিশোধ করি তখন একটা ছাড় পাই, এই জন্য এটাকে বলে প্রাপ্ত বাট্টা। আর যখন দেনাদার আমাদেরকে টাকা দেয় আমরা দেনাদারকে একটা ছাড় দিই, এটাকে বলে প্রদত্ত বাট্টা। সেজন্য আমি একটু ব্রেকেটে লিখে রাখছি, এটা প্রাপ্য হিসাবের সাথে রিলেটেড আর এটা প্রদত্ত হিসাবের সাথে রিলেটেড। এই দুইটা লাইন একটু বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। হ্যাঁ, কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা এটা কি জাবেদাভুক্ত করতে হয় না, মানে আমাকে জাবেদা দিতে হয় না, শুধুমাত্র টাকার অঙ্ক থেকে কি যাবে? বাদ যাবে। আর নগদ বাট্টার অবশ্যই অবশ্যই আমাদেরকে কি দিতে হবে? জাবেদা দিতে হবে। তা আমি এই জিনিসটা একটু তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরো এটা, এখানে কি বলছে? 10% বাট্টায় ধারে পণ্য ক্রয়। এখন ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা তুমি চিনবা কিভাবে? কেনার সময়, বিক্রয়ের সময় সরাসরি যে বাট্টা ওরকে বলবো আমরা কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বা ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। আর দেনাদার তোমাকে টাকা দিচ্ছে না, তুমি ওকে একটা টেকনিক্যালি বলছো যে তুমি যদি আমাকে 10 দিনের ভিতরে টাকা দাও অথবা 20 দিনের ভিতরে টাকা দাও, আমি তোমাকে একটা ছাড় দিব। এই যে ছাড়গুলো দিচ্ছ এগুলো কিন্তু নগদ বাট্টা, ঠিক আছে? আবার মাথায় রাখিও নগদ বাট্টা অনগদ লেনদেন, ঠিক আছে? আর এরপর হচ্ছে যে তোমার পাওনাদার, তুমি যখন পাওনাদারকে পরিশোধ করতে যাবা, পাওনাদার তোমাকে একটা ছাড় দিবে, ওইটা হচ্ছে তোমার জন্য কি বাট্টা? প্রাপ্ত বাট্টা। তো আসো 10% ধারে, 10% বাট্টায় ধারে পণ্য ক্রয় 1 লাখ টাকা। এই যে 10% বাট্টায় ধারে পণ্য ক্রয় 1 লাখ টাকা, এটাকে আমরা কি বলবো? ক্রয় বাট্টা। 1 লাখ টাকার উপর 10%, কোনো কিছুর উপর 10% মানে একটা শূন্য কাটা, তাহলে 1 লাখ টাকার উপর 10% করলে 10,000, 10,000 টাকা ছাড়, এটা আমরা ডাইরেক্ট ম্যানেজ করে দিব। ক্রয় করছি কত? 90,000, প্রতি হিসেব কত? 90,000। তো আমরা যে বলছি এখানে, যে আমরা কি বলছি বলতো? কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা জাবেদাভুক্ত হয় না, শুধুমাত্র টাকার অঙ্ক থেকে বাদ যায়। খেয়াল করছো? আমাদের কি করছি আমরা? জাস্ট শুধুমাত্র টাকার অঙ্ক থেকে বাদ দিছি, কোনো জাবেদা দিই নাই। জাবেদা কি ক্রয় বাট্টা এগুলো মেনশন করছি? করি নাই। এবার আসো সেকেন্ডটা, 10% বাট্টায় ধারে পণ্য বিক্রয়। এই শর্তের একটা কাহিনী আছে, এটা একটু পরে বুঝাবো তোমাদেরকে। 10% বাট্টায় ধারে পণ্য বিক্রয় 4 লাখ টাকা, যার 50% চেক। আচ্ছা, এই ধারে কথাটা না বললেও কিন্তু হইতো, যেহেতু ও টাইপ করছে লিখছে, ধারের কথাটা না বললেও হইতো। কেন জানো? 50% চেকে মানে কি তোমাকে বুঝে নিতে হবে, বাকি 50% হচ্ছে ধারে। আমরা জানি যে টোটাল পার্সেন্ট হচ্ছে 100%। ধরো এইভাবে যদি বলতো 50% চেকে, 30% ক্যাশ, তাহলে বাকি 20% কি? ধারে। তো এগুলো তোমাকে বুঝে নিতে হবে। তো দেখো 10% বাট্টা, এই বাট্টাটাকে আমরা কি বলবো? কারবারি বাট্টা। 4 লাখ টাকা 10% করলে কত হয়? 40,000। 4 লাখ থেকে 40,000 বাদ দিলে কত হয়? 3,60,000। কারবারি বাট্টা ডাইরেক্ট বাদ যাবে, হিসাবভুক্ত হবে না। আর আমাকে যদি প্রশ্ন করে বিক্রয় কত, বিক্রয়কে আমি 4 লাখ বলবো নাকি 3,60,000? 3,60,000, 3,60,000। তো দেখো বিক্রয় হিসাব লিখছি আমরা 3,60,000। তো 3,60,000 50%, যেহেতু 18 দুগুণা 36, হ্যাঁ 1,80,000। তাহলে ব্যাংক হিসাব কত? 1,80,000। আর প্রাপ্য হিসাব কত? 1,80,000। ওকে, এরপর আসো পাওনাদারকে পরিশোধ। হ্যাঁ, এটা একটু রিলেটেড আগেরটার সাথে। পাওনাদারকে পরিশোধ ডেটটা একটু মাথায় রাখবা, কয় তারিখ? মার্চ 18 তারিখ। ওকে, আর এখানে দেখো তো ডেটটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু ছোট করে লিখে দিচ্ছ, মার্চ হচ্ছে 10 তারিখ। তো মার্চ 10 তারিখে আমি কিনছি, 18 তারিখে আমি পে করছি, তাহলে ডিফারেন্স কয়দিন? ডিফারেন্স হচ্ছে 8 দিন। এই 8 দিনের ভিতর, বাট ওরা আমাকে কি বলছে? 2/10 মানে কি? 10 দিনের ভিতর টাকা দিলে 2% ছাড়। আমরা কি বলছি? টাকা দেওয়া অথবা টাকা পাওয়ার সময় যে ডিসকাউন্ট গুলো ক্যালকুলেশন করা হয় ওগুলোকে বলা হয় নগদ বাট্টা, এবং এগুলোর অবশ্যই কি দিতে হবে? জাবেদা দিতে হবে। তো এখানে যে বাট্টাটা আছে, বাট্টাটা নগদ বাট্টা। 10 দিনের ভিতর টাকা দিলে কয় পার্সেন্ট ছাড়? 2% ছাড়, 2% ছাড়। আর অন্যথায় 2% ছাড়, আর অন্যথায় 30 দিনের ভিতর অবশ্যই টাকাটা দিতে হবে। তো একটু তাকাও, আমরা 10 তারিখে কিনছি, আমরা মার্চের 18 তারিখে পে করছি। তো তোমরা তো জানো পাওনাদার কত ছিল? 90,000। এই দেখো পাওনাদার কত? 90,000 লিখছি। কিন্তু আমরা পাওনাদার পে করলে পাওনাদার কমে যাবে, পাওনাদার হিসাব দেবে 90,000, কিন্তু আমরা 90,000 পে করবো না, আমরা 2% কম দিব। তো 2%ও তোমাদেরকে আমি একটু পার্সেন্ট গুলো শিখিয়ে দিই। 2% মানে হচ্ছে 90,000-এর 2% না, তুমি 1% করো। 1% মানে হচ্ছে দুইটা শূন্য কাটা, 90,000 1% হচ্ছে 900, আর 2% করলে 1800 টাকা। জানো তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এরকম কিছু কিছু শর্টকাট টেকনিক আছে, যদি ফিউচারে সময় পাই ইনশাল্লাহ শিখাবো। সো যে বাট্টা 1800 টাকা, এই বাট্টাটাকে আমরা কি বলবো ভাইয়া? প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা ক্রেডিট 1800 টাকা। নগদান হিসাব
ক্রেডিট, তাহলে আমি 90,000 থেকে 1800 টাকা কম পে করবো, 88,200 টাকা পে করবো। সো মনে থাকবে? সো তুমি খালি শুধু পাওনাদারকে পরিশোধ দেখলে বুঝিও না যে এখানে বাট্টাটা নাই, তুমি উপরের সাথে লিঙ্ক খুঁজবা, যদি কোনো শর্ত দেয় ওখানে বাট্টা বলেও দিতে পারে, আবার যদি এখানে সরাসরি বলে দিতে পারে পাওনাদার 90,000 টাকার জায়গায় আমরা 88,200 টাকা পরিশোধ করছি পূর্ণ নিষ্পত্তিতে, তার মানে আর কোনো টাকা পে করবো না, তো তখন তুমি বাট্টাটা বুঝে নিবে। আসো এরপরে আমরা দেনাদারের একটা শিখি। কি বলছে? দেনাদারের পাওনা পূর্ণ নিষ্পত্তি, পূর্ণ নিষ্পত্তি বানানটা একটু ভুল আছে, দেনাদারের পাওনা, তাহলে আমরা দেনাদার থেকে মনে আছে দেনাদার থেকে কত টাকা পাইতাম? 1,80,000 টাকা পাইতাম। যারা ভুলে গেছে একটু দেখো, দেনাদার থেকে পাইতাম কত? 1,80,000, ঠিক আছে? সো 1,80,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে আমরা পাইছি কত? আমরা পাইছি 1,72,000। আর এই পূর্ণ নিষ্পত্তি ওয়ার্ডটা দ্বারা বুঝাই ফিটফাট, মানে দেনাদার থেকে আমি 1,80,000 টাকা পাইতাম, ও আমাকে 1,72,000 টাকা দিচ্ছে, ওর সাথে আমার নিষ্পত্তি হয়ে গেছে, আমি ওর থেকে টাকা চাইবো না। তাহলে বলো 1,72,000 জায়গায় তুমি যদি 1,80,000 জায়গায় যদি 1,72,000 পাও, বাকি 8,000 টাকা তুমি কি দিলা? ছাড় দিয়ে দিলা। এটাকে কি বলবো? প্রদত্ত বার্তা। নগদান হিসাব ডেবিট 1,72,000, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 8,000, প্রাপ্য হিসাব ক্রেডিট 1,80,000। আরেকটা টেকনিক মাথায় রাখতে পারো, নগদ যদি ডেবিট হয় বার্তাও কি হবে? ডেবিট হবে। আর নগদ যদি ক্রেডিট হয় তাহলে মনে রাখবে এটা প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তাও কি হবে? ক্রেডিট হবে। দেখো নগদ ক্রেডিট, প্রাপ্ত বার্তাও ক্রেডিট। তুমি যদি বার্তা কোথায় বসবে ভুলে যাও গা, তো নগদ ক্রেডিট, প্রাপ্ত বার্তাও কি ক্রেডিট, নগদ ডেবিট, প্রদত্ত বার্তাও ডেবিট। এবার আরেকটা তোমাদেরকে একটু অ্যাডমিশন এমসিকিউ শিখাই, খাতা একটু নোট ডাউন করতে পারো, বড় করে লিখো। নগদ বার্তা হচ্ছে কোন লেনদেন? নগদ বার্তা হচ্ছে অনগদ লেনদেন, অনগদ লেনদেন। নগদ বার্তা অনগদ লেনদেন, বিষয়টা একটু ক্ল্যাশ মনে হচ্ছে না? নগদ বার্তা আবার কেমন অনগদ লেনদেন হয়? খেয়াল করো, এই যে নগদান হিসাব 88,200, এটার উল্টা নাম কি বলতো সবাই? প্রদেয় হিসাব 88,200। এই যে প্রাপ্ত বার্তা 1,800, এটার উল্টা নাম কি বলতো সবাই? প্রদেয় হিসাব 1,800। মনে রাখবা নগদ বার্তাগুলো আসলে মূলত আমি পাওনাদারকে 90,000 টাকা দিছি, তারপর 1,800 টাকা পাইছি, এরকম না। আমি টাকা 1,800 টাকা দিয়ে কম দিছি, এগুলো নগদে লেনদেন হচ্ছে না, এগুলো অনগদ লেনদেন। এই যে পাওনাদার আমাকে 1,800 টাকা ছাড় দিছে, এটা মানে কি? পাওনাদার কমে গেছে আর প্রাপ্ত বার্তা আমার জন্য আয় হয়েছে, বাট এটা নগদে লেনদেন হয় না। ঠিক সেম ভাবে আমি যদি দেনাদারকে ছাড় দিই, তাহলে প্রদত্ত বার্তা আমার জন্য এটা লস, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। আমি টাকাটা দিই নাই, ওকে ছাড় দিছি, দেনাদারটা কমে যাবে, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে মাথায় রাখবা প্রাপ্ত বার্তার ক্ষেত্রে নগদ হয় না, প্রদত্ত বার্তার ক্ষেত্রে নগদ হয় না, এগুলো হচ্ছে দেনাদার পাওনাদার কমে যায়, সেজন্য এগুলোকে বলা হয় অনগদ লেনদেন। আসো এরপরে তো আমরা যে আবেদনটা দেখে দেখো, প্রাপ্ত বার্তা 500 টাকা, প্রাপ্ত বার্তা আয় ক্রেডিট। আর নগদ পাইছি নাকি প্রদেয়? পাওনাদার থেকে পাই। প্রাপ্ত বার্তা কার থেকে পাই? অবশ্যই পাওনাদারকে পে করার সময় পাই, তাহলে আমার দায় কমছে, পাওনাদার হিসাব ডেবিট। আর প্রদত্ত বার্তা, বার্তা কাকে প্রদান করি? অনেকে যে আবেদন দিবে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা ভুল। প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, নগদ দিই নাই, দেনাদার কমে গেছে, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, মাথা থাকে যাতে। আর এরপর আসো, এরপর আমরা কন্টেন্টই, হ্যাঁ কন্টেন্টটি পড়ানোর আগে তোমাদের বার্তার আরেকটা ম্যাথ আছে, এটা একটু শিখে ফেলাই। বার্তার দুইটা ম্যাথ আছে, এই দুইটাও শিখে ফেলো। একটা হচ্ছে বার্তা বাদে, আরেকটা হচ্ছে বার্তা সহ। বার্তা বাদে আরেকটা হচ্ছে তোমার, এই দুইটা একটু প্রশ্নটার মধ্যে কি পার্থক্য খুঁজে পাও, একটু পজ করে দেখো তো। দেনাদারের পাওনা 4,500 টাকা, 10% বার্তা বাদে আদায়। দেনাদার থেকে আমি 4,500 টাকা পাইতাম, এটা 10% বার্তা মাইনাস করার পর আদায় করছি। আর এটা দেখো তো, দেনাদারের পাওনা 10% বার্তা বাদে 4,500 টাকা আদায়। এই দুটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। এখানে বার্তাটা বাদে 4,500, মানে বার্তাটা মাইনাস করার পর 4,500। আর এখানে 4,500 থেকে বার্তাটা কি করব? মাইনাস করা নাই, মাইনাস করব। কি বলছে ভাইয়া? মাইনাস করব আমরা। তো 4,500 পুরো টাকা যেহেতু মাইনাস করব, 4,500-র উপর 10% বার্তা করলে কত হয়? 450। 450 যদি আমরা মাইনাস করি, 4,000 থেকে 4,500 থেকে 450 মাইনাস করলে আমি কয় টাকা পাইছি বলতো? নগদের হিসাব ডেবিট 4,050, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 450, দেনাদার কমছে 4,500। আর নগদ যেখানে, বার্তাটাও আমরা সেখানে লিখবো, ঠিক আছে? সো মিলছে তো? এবার এটা একটু সলভ করা ট্রাই করো তো। এটা 10% বার্তা মাইনাস করার পর 4,500 টাকা পাইছি, এটা কিন্তু বার্তা বাদে। 4,500 টাকার নাম কি? বার্তা বাদে। আমি একটা রাউন্ড ফিগার ধরি, ধরো আমি কারো কাছ থেকে 5,000 টাকা পাইতাম, ওইটার উপর আমি 10% বার্তা দিছি, 5,000 টাকার উপর 10% হচ্ছে 500 টাকা। ওইটা যদি আমি মাইনাস করি, তার কাছ থেকে পাইছি কত? 4,500। দেখছো না কত সুন্দর করে মিলে গেছে? বাট তোমাকে তো এইভাবে বললে হবে না, তোমাকে এটা লজিক দিয়ে বুঝাতে হবে। আচ্ছা আমি আগে জাবেদাটা লিখি। নগদ টাকা পাইছি কত? 4,500। এটা মাইনাস করবো না, এটা বারটা মাইনাস করা আছে। তাহলে টাকাটা ছিল কত? দেনাদার ছিল 5,000, আর প্রদত্ত বার্তা কত? 500। এই যে আমি তোমাদেরকে এই জিনিসটা যে এত শর্টকাট পড়াইলাম, বাট আসলে কি তুমি এটা এভাবে করতে পারবা? তোমাকে এটা এভাবে করা যাবে না, তোমাকে এটা লজিক দিয়ে শিখতে হবে। এই যে 4,500, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে বার্তা বাদে।
তো আমরা কি জানি, আমরা জানি 100 টাকা হচ্ছে টোটাল ভ্যালু, 10 টাকা যদি আমরা বাট্টাটা মাইনাস করি তাহলে ভ্যালু আসে কত, 90 টাকা। এই 90 টাকাটার নাম হচ্ছে কি, বাট্টা বাদে। 100 টাকাটার নাম কি, বাট্টা সহ, মানে টোটাল, আর এটার নাম কি, বাট্টা। তো যেহেতু 4500, এটার উপর তুমি যদি সারা জীবনই 10% করো, 10% মানে কি 100 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, সারা জীবন তুমি যদি এটা করতে থাকো, তোমার কখনো রেজাল্ট আসবে না, তোমার সবসময় 450 টাকায় আসবে। তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে না, তোমাকে কি দিয়ে ভাগ করতে হবে জানো, 90 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটার নাম হচ্ছে কি, বাট্টা বাদে। তোমাকেও ভাগ করতে হবে কি দিয়ে, বাট্টা বাদে দিয়ে। তাহলে তোমাকে কি করতে হবে, 4500 কে তোমাকে এখানে 90 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখবা তুমি সরাসরি, যেহেতু 500 টাকা 10 দিয়ে গুণ করছো মানে কি, তুমি বাট্টা জানতে চাইছো, তুমি পেয়ে যাবা। আর তুমি যদি 100 দিয়ে গুণ করো, টোটাল 3000 টাকাটা পেয়ে যাবে। তাহলে রুলস কি, বাট্টা বাদে বললো যদি 5% বলে, সেটা কিন্তু 100 মাইনাস 5 মানে কত, 95 দিয়ে ভাগ করবো ওই টাকাটাকে, বাট্টা বাদের টাকাটাকে 5 দিয়ে গুণ করবো। যদি 2% বলে, 98 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে গুণ করবো। যদি 3% বলে, 97 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণ করবো, যদি বাট্টা বাদের টাকাটা দিয়ে দেয়। আর টোটাল টাকা কিন্তু আরো বেশি। ওকে, সো টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা হচ্ছে 5000। আশা করি বাট্টা বাদে বাট্টা সহ বিষয়টা বুঝছো। সো একটু মাথায় মনোযোগ দিয়ে দেখো কোয়েশ্চেনটা, 4500 টাকাই 10% বাট্টা মাইনাস করে তারপর আদায় করছে। আর এটা হচ্ছে মাইনাস করার পর আরেকটা টেকনিক মাথায় রাখতে পারো, 10% বাট্টা বাদে যদি 4500 টাকা বলে, তার মানে কি মাইনাস করে 4500, আর এখানে কিন্তু মাইনাস করা হয় নাই, মাইনাস করবো আমরা। ঠিক আছে, প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে পড়লে আশা করি বুঝতে পারবা।